রেকর্ড দিয়ে দিয়ে রেকর্ডটাও দিয়ে আমি দিব না। আসসালামু আলাইকুম সবাইকে। ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি যারা 23 সাল ভিত্তিক সিনিয়র অফিসার পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় টিকেছেন। তো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের রিটেনের প্রস্তুতি নিতে হচ্ছে। তো আমরা আপনাদের জন্য কিছু রিটেনের ম্যাথ আজকে আলোচনা করব এবং চেষ্টা করব এটা ধারাবাহিকভাবে পরীক্ষার আগ পর্যন্ত করার জন্য, যাতে করে আপনারা এখান থেকে কিছু ম্যাথ বা এই কনসেপ্টের কিছু ম্যাথ সরাসরি পরীক্ষায় কমন পান। আশা করছি আপনারা সরাসরি কমন পাবেন, কারণ আমরা ওই রকম বেসিক সোর্স থেকে, যে মূল উৎস, সেইখান থেকে কিছু ম্যাথ আমরা বাছাই করে আপনাদের সাথে আলোচনা করব। এবং এফবিএস ফ্যাকাল্টি যে টাইপের কোয়েশ্চেন গুলো করে, আমরা ওই টাইপের কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। এর আগেও এমসিকিউতে আমি যেটা বলেছিলাম, তারা যে যে টপিক গুলো থেকে কোয়েশ্চেন দেয়, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই টপিক গুলো থেকেই ঠিক ওই রকম কোয়েশ্চেন গুলোই পেয়েছেন। তাহলে আসেন আমরা শুরু করে দিই, সময় নষ্ট না করি। আমাদের সাথে কে কোথা থেকে দেখেছেন এবং কারা কারা টিকেছেন তারা একটু কমেন্ট সেকশনে জানান যে আপনারা কত মার্ক পেয়ে টিকেছেন, সেটা একটু জানতে চাই, যে আপনার কাট মার্ক কত ছিল এবং সেটা অনুযায়ী আসছে। সেই ক্ষেত্রে সবাই একটু কমেন্টসে লিখেন যে কার কত ছিল সেটা, এবং কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্টসে জানিয়ে দিন। এবং শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড, সেটাও একটা জরুরি বিষয়, এটা আমাকে একটু কনফার্ম করবেন। ওকে, আমরা রিটেন ম্যাথ করতে যাচ্ছি, বুঝতেই পারছেন। ওকে ফাইন, আসলে আমরা দেখি কি বলছে। প্রথমে দুইটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 650 বর্গমিটার। ফাইন, ওই দুইটি বড় ক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা বলা আছে 323 বর্গমিটার হলে বর্গক্ষেত্র দুইটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত। তার মানে তারা যেটা বলছে একদম পিওর, আমাদের 9-10 লেভেলের যে বই, সেই বই থেকে একদম পিওর ম্যাথটা। এখন দুইটা বড় ক্ষেত্রের কথা বলছে। সাপোজ ধরেন এই হচ্ছে একটি বড় ক্ষেত্র, এবং আমরা আরো একটি বড় ক্ষেত্রের কথা চিন্তা করি। ধরেন এই হচ্ছে আরেকটি বড় ক্ষেত্র। কেমন? এখন এই দুইটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে। এখন আপনি এইখানে এই বড় ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সাপোজ এক্স মিটার ধরে নেন, আর এই যে বড় ক্ষেত্র, অপর যে বড় ক্ষেত্রটা আছে, সেই বড় ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ওয়াই মিটার ধরে নেন সাপোজ। এখন তারা বলতেছে এই যে এক্স মিটার এবং ওয়াই মিটার, এই দুইটা নিয়ে আপনি একটা আয়তক্ষেত্র তৈরি করবেন। ঠিক আছে, তার মানে আমরা একটা আয়তক্ষেত্রের কথা চিন্তা করি। সাপোজ এই হচ্ছে একটি আয়তক্ষেত্র, মানে তারা যেটা বললো আর কি, আমরা সেভাবে যদি চিন্তা করি, এই হচ্ছে আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, তো দৈর্ঘ্যটা ধরেন ওই বড় ক্ষেত্রের এক্স এবং প্রস্থটা আমরা যদি ওয়াই বলি, তাহলে ধরেন এই বড় ক্ষেত্রের প্রস্থ এবং দৈর্ঘ্য তারা যেটা বলছে, আমরা ধরেন এটাকে এক্স বলি আর এটাকে ওয়াই বলি। তারা যেভাবে বলছে যে বর্গক্ষেত্রের বাহু, বড় ক্ষেত্রের, সাপোজ আমি একটু চেঞ্জ করে দেই, ধরেন এটাকে ওয়াই বললাম আর এখানে এটাকে এক্স বললাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এক্স মিটার, ওয়াই মিটার। এখন এটা হচ্ছে ওয়াই মিটার, মিটার, মিটার। এখন আমাদের কাছে জানতে চাইছে যে বর্গক্ষেত্র দুইটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, মানে এই যে বর্গক্ষেত্রটা আছে, এটার দৈর্ঘ্যটা কত এবং ওইটার দৈর্ঘ্যটা কত, সেটা জানতে চাওয়া হয়েছে। আসেন আমরা একটু ধরে নেই সমাধান। এখানে আমরা সাপোজ এমনটা বলি যে প্রথম বর্গক্ষেত্রের এক বাহু সাপোজ এক্স মিটার, এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের
এক বাহুর দৈর্ঘ্য ওয়াই মিটার, সেটা ধরে নিলাম। আচ্ছা, এইবার আমাদের কাছে কি বলছে, আমরা এক্স ওয়াই এই দুইটা চলক ধরেছি, তাই না? তাহলে আমাদের এই দুইটা চলকের সমীকরণ বের করতে হবে যদি ওই দুইটা চলকের মান বের করতে চাই। তার মানে কয়টা সমীকরণ লাগবে? দুইটা সমীকরণ। প্রথম সমীকরণটা দেখেন কি বলছে, বড় ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি 650। তাহলে প্রশ্ন মতে এটা বলতে পারি, প্রথম বর্গের ক্ষেত্রফল কি এক্স স্কোয়ার, আমরা জানি বড় ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার, এবং এই দুইটা বর্গের ক্ষেত্রফলের সমষ্টি কত? 650। এবং তারপরে তারা কি বলছে, ওই যে দুইটি বড় ক্ষেত্রে দুইটি বাহু, সেই বাহু দ্বারা সৃষ্ট যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল সেটা আবার কত বলে দিছে? 323, তার মানে 323। তাহলে আমরা এবার বলতে পারি এক্স ওয়াই এইটা সমান কত বলা আছে? 323 বর্গমিটার বলা আছে। এবার আমাদের এক্স এবং ওয়াই এর মান যদি বের করতে চাই, এই দুইটা সমীকরণকে ধরে আমরা সামনের দিকে আগাবো। তো কি করতে পারি? দেখেন, আমরা জানি আমরা এই কথাটা বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার একটা সূত্র কি জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ab, এই তো। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কেন ব্যবহার করলাম? কারণ দেখেন, আপনি যদি এখানে এক্স এবং ওয়াই এর মান বের করতে চান, তাহলে আমাদের যে বিষয়টা প্রয়োজন, যে অবস্থাটা প্রয়োজন আমাদের, সেই অবস্থাটা হলো আমরা কোনোভাবে যদি এক্স প্লাস ওয়াই সমান কত এবং এক্স মাইনাস ওয়াই সমান কত, এই দুইটা জিনিস যদি বের করতে পারি, তাহলে আমরা খুব সহজেই এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো। উদ্দেশ্য কিন্তু আমাদের এটাই, ঠিক আছে? তো আমাদের যে ইনগ্রেডিয়েন্ট গুলো দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, সেই ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র থেকে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে নিয়ে আসতে পারি। তো এখানে যদি আমরা মান বসিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? 650 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 323। তো এখানে আমরা যোগ করলে 650 যোগ 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে এখানে যোগ করলে হয় হচ্ছে 6, আর আমাদের এখানে 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, 6 আর 6 কত? 12, তার মানে এত। সুতরাং আমরা এটা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা সমান 1296। অতএব এখান থেকে ক্যালকুলেশন করলে, দ্যাট মিনস আমি যদি বর্গমূল করি, তাহলে 3 আর এখানে কত? 36। তাহলে বোঝা যাচ্ছে যে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কত? 36। এখন আমাদের উদ্দেশ্য কি? কোনোভাবে যদি এক্স মাইনাস ওয়াই এর মানটা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু কাজ শেষ হয়ে যায় আমাদের। আচ্ছা, তো এটাকে আমরা একটা সমীকরণে দিয়ে রাখি আপাতত, যে এটা আমাদের 1 নং সমীকরণ। এবার আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মানটা কোনোভাবে বের করতে পারি কিনা। আবার আমরা বলতে পারি যে এবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা সূত্র কি জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এমনটা বলতে পারি। এবার মান বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা কি জানি? 650 মাইনাস 2 ইন্টু 323, তাই না? তার মানে 650 মাইনাস এখানে আমরা যেটা পেয়েছিলাম কত? 646 বিয়োগ করলে কত আসতেছে? 4। অতএব আমরা এটাকে বর্গমূল যদি করি, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই এর মান কত আসবে? 2। আমরা কিন্তু পজিটিভ সংখ্যাটা নিব, এখানে প্লাস মাইনাস আসবে কিন্তু আমরা মাইনাসটা নিব না, জাস্ট এখানে পজিটিভটা নিব, কারণ আমরা দৈর্ঘ্য প্রস্থ কি হয় না জানি, নেগেটিভ হয় না। আচ্ছা, আমরা এখানে আরো একটা সমীকরণ পেয়ে গেলাম, 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এইবার দুইটা সমীকরণ যোগ অথবা বিয়োগ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তো এবার আসেন আমরা আরেকটা পেজে চলে আসি। এখন আমরা বলি, এখন সমীকরণ 1 প্লাস 2 মানে 1 আর 2 যোগ করে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই এটার ভ্যালু আমরা পেয়েছিলাম 36 এবং এক্স মাইনাস ওয়াই এটার ভ্যালু পেয়েছিলাম মেবি 2, রাইট? তাহলে এদেরকে যদি আমরা যোগ করে দেই, তার মানে আমাদের 2x এর ভ্যালু এখানে 38। অতএব আমাদের 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 19। এখন আমরা চাইলে যে কোনো ভাবেই চিন্তা করতে পারি। এখন আবার যদি বিয়োগ করে দেই, তাহলে কি হবে?
1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ এই দুইটা যদি আমরা এখন বিয়োগ করে দিই তাহলে কি দাঁড়ায়, অথবা আমরা বিয়োগ না করে মান বসিয়ে দিলেও পারি 36। আবার 1 এবং 2 বিয়োগ করে এখানে x মাইনাস ওয়াই তার ভ্যালু কত পেয়েছি 2। এবার যদি আমরা বিয়োগ করে দেই তাহলে সাইন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে x x কাটা যাচ্ছে, এখানে 2y এর একটা ভ্যালু পাচ্ছি কত, 2 বিয়োগ করলে 34। এবার 2 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে y এর ভ্যালু কত 17। ঠিক আছে, অতএব আমাদের ওই দুইটার দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে চেয়েছিল। মূল প্রশ্নে আসেন, কি আমাদের কাছে জানতে চেয়েছিল, এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছিল। তার মানে এই যে আমাদের আয়তক্ষেত্রটা ছিল, মানে বর্গক্ষেত্র দুইটা ছিল, সেই দুইটি বর্গক্ষেত্রের দুইটি বাহুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছিল। তার মানে বাহুর দৈর্ঘ্যটা তাহলে আমরা কি বলবো, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে কত, এক্স এর ভ্যালু 19 মিটার, এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি 17 মিটার। অতএব উত্তর আমাদের 19 মিটার আর এটা হচ্ছে কত 17 মিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এই যে টাইপের কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি আমাদের যে বোর্ড বই আছে সেই বোর্ড বই থেকে এই ম্যাথগুলো আরো কিছু দেখে নেবেন। আমি জাস্ট টাইপগুলো বলে দিচ্ছি যে এই টাইপের কোশ্চেনগুলো আপনার পরীক্ষার এফবিএস এর ক্ষেত্রে খুবই জরুরি। জিওমেট্রি দেখতে পাচ্ছেন জিওমেট্রিতে বেশ ভালো কোশ্চেন দিয়েছে, একটা কোশ্চেন কিন্তু জিওমেট্রিতে পাবেন, সেটা সলিড জিওমেট্রি হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। আমরা সলিড জিওমেট্রিও দেখাবো। দেখেন কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 10 কম। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গমিটার হলে এর দৈর্ঘ্যটা কত। সাপোজ এই হচ্ছে একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, তো তারা যে কথা বলছে সেই কথা অনুযায়ী আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 10 কম। তার মানে প্রস্থটাকে যদি আমি x বলি তাহলে তার দ্বিগুণ কি হবে 2x, তার থেকে কত কম 10 কম, এমনটাই বলছে। আবার দেখেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা তার প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 10 কম, তাহলে প্রস্থটা ধরতে হবে, প্রস্থটা x, তার দ্বিগুণ 2x, তার থেকে 10 বিয়োগ করলে যেটা পাবেন সেটা হচ্ছে এখানে কি আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য। আচ্ছা, তার মানে আমরা এখানে ধরে নিই আয়তক্ষেত্রের প্রস্থটা সাপোজ এক্স মিটার। অতএব তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা সেটা আমাদের কি হবে, তার দ্বিগুণ থেকে 10 কম, এত মিটার। এবার আসেন, আমরা যেহেতু একটা চলক ধরেছি সুতরাং আমাদের সমীকরণ কয়টা লাগবে, একটা লাগবে। দ্যাট মিন্স সমীকরণ ছাড়া আমরা মান বের করতে পারবো না এখানে। তাহলে কার সমীকরণ হবে প্রশ্ন মতে, এবার সমীকরণে আসে। তারা বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার, 600 বর্গমিটার। তার মানে ক্ষেত্রফলের সমীকরণ আমরা তৈরি করব। তার মানে x ইন্টু 2x মাইনাস 10 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান আমাদের এখানে কত 600। এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তার মানে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 600 এই পাশে নিয়ে আসলাম ইকুয়াল 0। এবার আমরা 2 দিয়ে ভাগ করে দেই, 2 দিয়ে ভাগ করলে এখানে হবে x স্কোয়ার মাইনাস 5x আর মাইনাস এখানে কত হবে 300 ইকুয়াল 0। এবার আমরা মিডল টার্ম ব্রেক করে দেই, তার মানে 300 কে ভাঙবো এবং বিয়োগ করব 5 হইতে হবে। তাহলে কি হবে সেটা x স্কোয়ার মাইনাস কত হয় 20 আর 15 300 হয়, ঠিক আছে। তার মানে মাইনাস বড়টার আগে মাইনাস সাইন রাখি, 20x প্লাস 15x। এগুলো নিয়ে আমাদের আসলে বেসিক ক্লাসে প্রচুর আলোচনা করা হয়, কেন কি কারণে কিভাবে করতে হয় ইত্যাদি বিষয়গুলো। তো এখান থেকে যদি আমরা x কমন নিই তার মানে x মাইনাস 20 প্লাস এখান থেকে যদি আমরা 15 কমন নিই তার মানে x মাইনাস 20 ইকুয়াল 0। ফাইন, এবার আমরা আবার কমন নিতে পাচ্ছি, আমাদের x মাইনাস 20 কমন যাচ্ছে, তাহলে আমাদের থাকছে হচ্ছে x প্লাস 15 ইকুয়াল 0। ফাইন, এবার আমরা বলতে পারি হয় কি হয় x মাইনাস 20 ইকুয়াল 0 অথবা
এক্স প্লাস 15 ইকুয়াল 0। তার মানে এক্স ইকুয়াল 20 আর এখানে এক্স নট ইকুয়াল -15। দ্যাট মিন্স এক্স এর মান নেগেটিভ হতে পারে না, দৈর্ঘ্য প্রস্থ কখনো নেগেটিভ হয় না। ইয়েস, আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। আমাদের কাছে জানতে চাইছিল কি দৈর্ঘ্য, অতএব নির্ণেয় দৈর্ঘ্য সেটা আমাদের কত ছিল 2x - 10। তার মানে 2 ইন্টু এক্স এর ভ্যালু 20, তার থেকে আমরা 10 বিয়োগ করে দেব, তাহলে 40 - 10 মিটার, তার মানে 30 মিটার। তাহলে উত্তরটা আমাদের কত? উত্তরটা হচ্ছে এখানে 30 মিটার। আশা করি বুঝতে পেরেছেন। এই যে টাইপের কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো যারা এমসিকিউতে টিকেছেন, আশা করি এই কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাবেন। আপনাদের নিশ্চিতভাবে আপনারা ম্যাথে ভালো করবেন, কারণ আলটিমেট প্রিপারেশনটা যদি ম্যাথে ভালো না হয় তাহলে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। সবাই যারা একদম রিয়েল ক্যান্ডিডেট তারা একটা জায়গায় গিয়ে থেকে যাবে, যাদের ম্যাথ বেশি হবে তারা আলটিমেটলি ভাইভাতে ডাক পাবে এবং আলটিমেটলি চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের বেশি থাকে। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা পরে দেখি আর কি কোয়েশ্চেন আছে। এবার 2 অঙ্ক বিশিষ্ট কোয়েশ্চেন, আমি 2টা জিওমেট্রিক কোয়েশ্চেন দেখাইলাম এখান থেকে, মেনসুরেশন থেকে। এবার কিছু 2 অঙ্ক বিশিষ্ট যে জাতীয় কোয়েশ্চেন গুলো আছে, মানে 2 চলক বিশিষ্ট সমীকরণে, এটা দেখাবো, তারপরে কয়েকটা সলিড জিওমেট্রি দেখাবো, তারপরে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। এখানে কি বলছে দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্ক 2 এর গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। ফাইন, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্ক 2 স্থান বিনিময় করে ফেলে। প্রশ্ন হচ্ছে সংখ্যাটি কত? আমরা সংখ্যাটি জানি না, ধরে নিব। আবারও বলে রাখি, এই টাইপের কোয়েশ্চেন গুলোকে আপনি ইগনোর করতে পারেন না। যদি রিটেন দিতে যান, আপনি এই টাইপের কোয়েশ্চেন গুলো ভালোভাবে বুঝে যাবেন। তো আমরা এখানে ধরে নেই যে আমাদের একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্কটা সাপোজ y ধরে নিলাম। এবার তাহলে আমাদের সংখ্যাটি কি হয় খেয়াল করে দেখেন। দশক স্থানীয় অঙ্ক দ্যাট মিন্স 10 ইন্টু y, 10y, আর একক স্থানীয় অঙ্ক 1 ইন্টু x, দ্যাট মিন্স x। এটাই আমাদের সংখ্যা। এখন এই সংখ্যাটা যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, দ্যাট মিন্স নির্ণয় করতে চাই, আমাদের অবশ্যই x এবং y এর মান লাগবে। তো x এবং y এর মান বের করতে গেলে আমাদের ইন্ডিভিজুয়ালি 2টা সমীকরণ লাগবে। আসেন এবার আমরা সমীকরণের পথে হাঁটি। তারা প্রথমে কি বলছে যে সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে তার অঙ্ক 2 এর গুণফল দ্বারা গুণ করতে বলছে। তাহলে প্রশ্ন মতে সংখ্যাটিকে আমি ওই সংখ্যার অঙ্ক 2 এর গুণফল দ্বারা ভাগ করব। তাহলে সংখ্যাটি তো আমরা কি বলছি 10y + x, এটি আমাদের সংখ্যা। এই সংখ্যাটাকে এখন আমি কি দিয়ে ভাগ করব? ওই সংখ্যার অঙ্ক 2 এর গুণফল, দ্যাট মিন্স x এবং y এর গুণফল xy, এটা দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফলটা তারা বলছে কত থাকে? 3 থাকে। তার মানে কি সমান 3। ওকে, এখন এই সমীকরণটাকে যদি আমরা একটু টানি তাহলে সেটা কি দাঁড়ায়? 10y + x = 3xy। ধরেন আপাতত আমরা এটাকে এই জায়গায় রেখে দিলাম, আমাদের আরো একটা সমীকরণ অপেক্ষা করছে। আমরা আবার প্রশ্ন মতে কি পাই একটু খেয়াল করে দেখেন। সংখ্যাটির সাথে 18 যোগ করলে, তার মানে আমাদের সংখ্যাটি কি ছিল? সংখ্যাটি ছিল 10y + x, তার সাথে কত যোগ করতে বলছে? 18 যোগ করতে বলছে। হ্যাঁ, এটা একটু ভালো করে বুঝেন, যদি না বুঝেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তারা কি বলছে? আমাদের অরিজিনাল সংখ্যা যেটা, তার সাথে কত যোগ করতে বলছে? 18 যোগ করতে বলছে। আমি আমার ক্লাসগুলোতে সবসময় বলি এখানে পার্থক্যটা আসলে কি হয়, কেন 18 না হইলে কি হইতে পারতো? যোগ করলে সংখ্যাটি তার স্থান বিনিময় করে ফেলে। দ্যাট মিন্স অরিজিনাল সংখ্যা যেটা, সেটা তার স্থান বিনিময় করে। এই হচ্ছে অরিজিনাল সংখ্যা, সেটা যদি স্থান বিনিময় করে তাহলে এটা হয়ে যাবে 10x + y। এই স্থান বিনিময় হয়ে গেল। মানে প্রশ্ন যেভাবে বলছে আমি সেভাবেই কোয়েশ্চেন করলাম। ঠিক আছে, আপনি চাইলে ডিরেক্ট এই দুইটার পার্থক্য আপনি কত বলতে পারতেন? পার্থক্য 18 বলতে পারতেন, যেটা আমরা পরের লাইনে বলবো। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা, এখানে ছিল y, কেমন? তো 10y আর y বিয়োগ করলে কত হবে? 9y, মাইনাস হবে কত? 9x,
ইকুয়াল আমরা কি বলতে পারি, -18। ওকে, তো আমরা এখানে -9 কে যদি কমন নেই তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এখানে -18 হলো। অতএব আমরা বলতে পারি যে আমাদের এক্স মাইনাস ওয়াই এটার ভ্যালু আসলে কত, 2। এখন এইখান থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করি, সেটা কেমন? ধরেন আমরা এখানে বলতে পারি যে তাহলে এক্স সমান কি দাঁড়ায়, ওয়াই প্লাস 2 দাঁড়ায় এক্স এর একটা ভ্যালু। এটাকে একটা সমীকরণে আমরা রেখে দিই, ঠিক আছে? এক্স এর একটা ভ্যালু পাইলাম ওয়াই প্লাস 2। এখন এই ভ্যালুটা আমরা এইখানে, ধরেন এটাকে 2 নং সমীকরণ দিলাম, এইখানে যেটা রেখে গেছিলাম সাপোজ 1 নং সমীকরণ, সেখানে এখন আমরা এক্স এর ভ্যালুটা বসিয়ে দিই। তো আমরা বলতে পারি যে 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে কি পাচ্ছি, 1 নং সমীকরণটা ছিল 10y। খেয়াল করে দেখেন, আমরা এক্স এর ভ্যালু বসাবো, প্লাস কি ছিল এক্স, তো এক্স এর রিপ্লেসমেন্টে এক্স এর ভ্যালু ওয়াই প্লাস 2 বসিয়ে দেই, ওয়াই প্লাস 2 সমান, এবার আমাদের 3x, তার মানে এক্স এর ভ্যালু, তার মানে আমরা বলতে পারি 3y ইন্টু এক্স এর ভ্যালুটা কত, ওয়াই প্লাস 2, আমরা মানটা বসিয়ে দিলাম। তো এবার ক্যালকুলেশন করি, 10y আর 1y যোগ করলে আমাদের কত হবে, 11y প্লাস এখানে 2 সমান 3y স্কোয়ার প্লাস 6y, এই তো। ওকে, এখন এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, ধরেন আমি সবকিছু ওই পাশে নিয়ে যাই বোঝানোর সুবিধার্থে, তাহলে 3y স্কোয়ার এখানে প্লাস 6y, এই 11y যদি ওই পাশে নিয়ে যাই তাহলে -5y হবে, -5y আর প্লাস 2y ওই পাশে নিলে -2 ইকুয়াল এখানে কি থাকছে, 0। তো এইখান থেকে আমরা মিডল টার্ম ব্রেক করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ আর ধ্রুবপদায় গুণ করব, তার মানে 3 আর 2 গুণ করলে কত আসে, 3 দুগুণে 6, 6 এর এমন দুইটা উৎপাদক বের করব যাতে বিয়োগ করে 5 হয়। তার মানে 6 কে 6 বিয়োগ করলে কি হবে, 5 হবে। দ্যাট মিন্স 3y স্কোয়ার মাইনাস 6y প্লাস y মাইনাস 2 ইকুয়াল 0। এখন আমরা একটা কাজ করি, এই দিক দিয়ে মুছে দেই, ঠিক আছে? তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমরা যদি এখানে কি কমন নিতে পারি, 3y কমন নিতে পারি, কেমন? 3y যদি কমন নিই তাহলে আমাদের থাকে হচ্ছে y মাইনাস 2, আর এইখানে আমাদের প্লাস 1 যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে y মাইনাস 2 ইকুয়াল এখানে 0। তার মানে আবার আমাদের y মাইনাস 2 কমন গেলে থাকছে হচ্ছে 3y প্লাস 1 ইকুয়াল 0। তার মানে এখন আমরা বলতে পারি যে হয় y মাইনাস 2 ইকুয়াল 0 অথবা 3y প্লাস 1 ইকুয়াল 0। তো এখান থেকে ক্যালকুলেশন করলে y এর ভ্যালুটা 2 আসতেছে, এখান থেকে ক্যালকুলেশন করলে y এর ভ্যালুটা -1/3 আসতেছে। সুতরাং আমরা নাম্বারটা নেগেটিভ এখানে কাউন্ট করব না, তাহলে আমাদের y এর ভ্যালুটা কত পাচ্ছি, 2 পাচ্ছি। এখন এই যে y এর ভ্যালু 2, এইটা আমরা যদি এই 2 নং সমীকরণে বসায় দেই তাহলে কার ভ্যালু চলে আসবে, x এর ভ্যালুটা চলে আসবে। তো সাপোজ আমি এখানে বসায় দেখাই যে এবার আমরা বলি 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পায়। তাহলে 2 নং সমীকরণটা আমাদের কি ছিল, x ইকুয়াল y প্লাস 2। আমি একটু আবারও লিখি, এটাই ছিল। তাহলে x ইকুয়াল y এর ভ্যালু কত পাই, এখানে পেয়েছি 2, তার মানে 2 + 2, দ্যাট মিন্স x এর ভ্যালুটা কত আসতেছে, 4। তার মানে x এর ভ্যালু হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের সংখ্যা যেটা ছিল সেটা ওই জায়গায় এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কি ছিল, x, দশক স্থানীয় অঙ্ক কি ছিল, 2। তার মানে অতএব সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক আমরা x ধরেছিলাম, দশক স্থানীয় অঙ্ক 2 ধরেছিলাম। তাহলে 10 ইন্টু 2 প্লাস আমাদের 1 ইন্টু 4, দ্যাট মিন্স 1, তাহলে 20 প্লাস 4, দ্যাট মিন্স 24, তার মানে 24। এবার আমাদের 24 কি আদৌ আনসার হয়েছে কিনা সেটা যদি বুঝতে চাই তাহলে আমরা চাইলে আমাদের শুদ্ধি পরীক্ষায় যেতে পারি। আমাদের প্রথম সমীকরণটা কি ছিল, প্রথম সমীকরণটা ছিল 2 অঙ্ক বিশিষ্ট কি সংখ্যা, অঙ্কদের গুণফল, মানে সংখ্যাটি সাথে দ্যাট মিন্স 24, এটাকে যদি আমরা এই সংখ্যার অঙ্কদের গুণফল সেটা দিয়ে ভাগ করি, তার মানে অঙ্কদের গুণফল এটা দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কত আসবে, ভাগফল আসবে হচ্ছে 3। দেখেন 3 আসে কিনা, যদি আসে তাহলে ঠিক আছে। তার মানে এখানে আমরা যদি বলি
আমাদের 24 আর 4 দুগুণে 8 সমান, দেখেন 3 আসে কিনা, 3 8 কত 24, তার মানে উভয় পাশ মিলে গেল, 3 সমান 3। তাহলে অ্যাবসলিউটলি আপনি কোনো প্রকার সন্দেহ ছাড়াই পরীক্ষার হলে উত্তর করতে পারেন। অতএব সংখ্যাটি বা নির্ণয় সংখ্যাটি আমাদের কত হবে, 24। দেখেন আমি কিন্তু শুদ্ধি পরীক্ষা করেও দেখাইলাম যে এত সময় নিয়ে এত বড় একটা ম্যাথ করলাম, এটা কি আদৌ আমার হইলো কিনা, আমি কয়েক সেকেন্ড একটু শুদ্ধি পরীক্ষা করে নিশ্চিত হতে পারি। ওকে, আমরা জানি এটা রিটেনের ক্লাস, আপনাদের খুব বেশি ভালো লাগবে না, বেশ বড় বড় ম্যাথ বড়ভাবে সমাধান করা হচ্ছে, তো এখানে ধৈর্য ধরে রাখাটা খুব কষ্টকর। আসেন আমরা দুইটা ম্যাথ দেখলাম, জিওমেট্রি ওই দিক দিয়ে আমরা মেনসুরেশনের দুইটা দেখলাম, আর 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখলাম। এবার আমরা সলিড জিওমেট্রির 2-1 অঙ্ক দেখি। নেক্সট ক্লাসে আরো কিছু ইম্পর্টেন্ট, আশা করি যে ম্যাথগুলো নিয়ে আসবো এগুলোর থেকে এই কনসেপ্টটা অন্তত কমন পাবেন। হুবহু পাওয়ার সম্ভাবনা আপনার খুবই বেশি, কারণ এর আগের পরীক্ষাতে আমি যেটা নিয়েছিলাম তার মধ্যে আপনি জ্যামিতিক কোশ্চেনটা হুবহু কমন পেয়েছিলেন। এবার দেখেন, একটি ত্রিভুজ ত্রিভুজ আকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য 3 4 5 সেন্টিমিটার। মানে একটা প্রিজম যার বেসটা হবে কি, ভূমিটা হবে কি ত্রিভুজ আকৃতির, আর সেই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য 3 4 5 দেওয়া আছে। এখন উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার এবং ওই প্রিজমটার যে উচ্চতা সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন ইহার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে প্রিজমের কথা যদি বলি, সাপোজ আমরা এই একটি প্রিজমের কথা চিন্তা করি যার বেসটা হচ্ছে একটি ত্রিভুজ আকৃতির, সাপোজ সমকোণী ত্রিভুজ আকৃতির, ঠিক আছে। তো আমরা এমন করে যদি চিন্তা করি, যেটা কিনা খুব সহজে বোঝা যাচ্ছে না, যদি এইরকম হয় তারপরে সহজে ধরতে পারবেন। আমরা যদি একটা প্রিজমের কথা চিন্তা করি, ওকে, তো দেখেন এই প্রিজমের এই যে ভূমিটা একটি ত্রিভুজ আকৃতির, তার মানে এইরকম সেম ত্রিভুজ আবার কোথায় আছে, এই জায়গাতেও আছে, ঠিক আছে, এখানেও সেম আরেকটা কি ত্রিভুজ আছে। এখন এই তিনটা ত্রিভুজ এর ক্ষেত্রফল তারা বলে দিয়েছে, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল তারা এখানে বলে দিয়েছে, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, মানে বাহু তিনটা দৈর্ঘ্য বলে দিয়েছে। এখন আমাদের যে কাজগুলো করতে বলছে সেটা হচ্ছে এই প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল এবং তার আয়তন বের করতে বলছে। তার মানে 3 বাহুর দৈর্ঘ্য আমি যদি ধরেন এটাকে 3 বলি, এটাকে 4 বলি, এটাকে 5 বলি, এবং উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে আবার কত 8 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আসেন আমরা প্রিজমের ক্ষেত্রফলের সূত্র, মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা যদি না জানি তাহলে আপনার জন্য বেশ কঠিন হয়ে যাবে এখানে। তো আমরা প্রথমে সমাধান দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখেন, দেওয়া আছে এখানে ভূমির বাহুর দৈর্ঘ্য, ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য, এখানে কি কি দেওয়া আছে, 3 4 এবং 5 সেন্টিমিটার দেওয়া আছে। আর কি দেওয়া আছে, উচ্চতা, উচ্চতা দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। ফাইন, এখন দুইটা জিনিস বের করতে বলছে। নাম্বার 1, আমাদের কাছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে প্রিজমের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো। সূত্র মুখস্থ করে আপনি কষ্ট করে ফেলবেন, সূত্র মুখস্থ করা যাবে না, আপনি পুরো বেসিকটা বুঝেন। সেটা হচ্ছে, প্রথম কথা হলো এই পুরো পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, আমার ভূমিতে একটা ত্রিভুজ আছে আবার উপরে একটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস
তিনটা সাইড আছে, দেখেন তিনটা বাহু আছে বা তিনটা দেয়াল আছে, আমি এভাবে বলতে পারি, ওই তিনটা দেয়ালেরও ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা আপনাদের এটা জানি যে ধরেন আয়তক্ষেত্রে চার দেয়ালের ক্ষেত্রফল আপনি কিভাবে বের করবেন? ভাই সহজ ওয়ে হলো আয়তক্ষেত্রে চার দেয়ালের ক্ষেত্রফল বের করার, ওই আয়তক্ষেত্রে যে ভূমিটা থাকবে ওই ভূমির পরিসীমার সাথে উচ্চতা গুণ করে দিবেন, তাহলে কি চলে আসবে? ওই চার দেয়ালের ক্ষেত্রফল চলে আসবে। তো এইখানেও আমার তিনটা দেয়াল, তাই না? তাহলে ত্রিভুজ আকৃতি হলো ভূমি, তাহলে ভূমির পরিসীমার সাথে যদি উচ্চতা গুণ করে দেই তাহলে তিন দেয়ালের ক্ষেত্রফল চলে আসবে, প্লাস তাদের সাথে আরো দুইটা বৃত্তের ক্ষেত্রফল, আমি ত্রিভুজের ক্ষেত্রফল আমি কি অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে বলতে পারি এখানে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ চিন্তা করা যায়, তার মানে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তো আমি এটা বললাম যে 4 × 3, এটা হচ্ছে আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এমন ত্রিভুজ কয়টা আছে? এমন ত্রিভুজ দুইটা আছে। এই হলো আমার উপরের ত্রিভুজ এবং নিচের ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল। এবার নিয়ে আসি তিন দেয়ালের ক্ষেত্রফল কিভাবে বের করব। ভালো করে খেয়াল করেন দেয়ালের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন ত্রিভুজের পরিসীমা, এই পরিসীমার সাথে যদি উচ্চতা গুণ করে দেন তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য বের হয়ে আসবে। খুব ইম্পর্টেন্ট, এইটা আপনার মনে রাখতে হবে, মুখস্থ বিষয় না। এই যে আপনি ত্রিভুজের পরিসীমাটা দেখতে পাচ্ছেন, এই পরিসীমার সাথে যদি এই উচ্চতা গুণ করে দেন তাহলে আপনি এই প্রিজমের যে তিনটি দেয়াল আছে এই দেয়ালের ক্ষেত্রফল চলে আসবে। ঠিক আছে, তার মানে আমরা এখন বলতে পারি যে আমাদের এখানে বাকি এর সাথে আরো যোগ হবে, কি যোগ হবে? এর সাথে যোগ হবে হচ্ছে ওই তিনটি দেয়ালের ক্ষেত্রফল। তো তিনটি দেয়ালের ক্ষেত্রফল কিভাবে পাবো? তিন বাহুর যোগফল, এর সাথে উচ্চতা গুণ করে দিব। তিন বাহুর যোগফল মানে কি? পরিসীমা কি হবে? 4, 3, 5, এই তো পরিসীমা। তার সাথে এবার উচ্চতা গুণ করে দিব। উচ্চতা কত দেওয়া আছে? 8। এইটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে এই প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। আপনি এগুলো মুখস্থ করে পারবেন না, কিভাবে ভেঙে আমার সলিড জিওমেট্রি ক্লাস যারা করছেন তারা এই জিনিসগুলো খুব সহজে সূত্র মুখস্থ না করে কিভাবে বের করা যায় তার হিস্টোরিটা আপনি খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবেন। তো এবার আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে কত আসে? 3 দুগুণে 6। তার মানে আমার এই অংশটুকুর যোগফল যদি আমি এখানে বলি তাহলে 3 দুগুণে 6 আর 2 কত? 12। আর দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, আর এইখানে আমাদের 5 আর 4 এখানে যোগ করলে তার সাথে আবার 8 গুণ করতে হবে। তার মানে 7, 7, 5, 12, 12 ইন্টু 8। তার মানে আমরা বলতে পারি 12 প্লাস 8 12 96। তাহলে এখানে আমরা বলতে পারি 108 বর্গ সেন্টিমিটার, এমনটা হওয়ার কথা। যাই হোক, তাহলে 8 আর 10, এদিক দিয়ে আমাদের 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে 2, 6 দুগুণে 12 আর আমাদের এখানে হচ্ছে 8, 8 4 12, 8 12 96, অতএব এত বর্গ সেন্টিমিটার। এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই প্রিজম যেটা আছে, এই প্রিজম এর সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা একটু দেখতে চাই যে রিটেনের ক্লাস সবাইকে যে পাওয়া যাবে তা কিন্তু না, খুব কম সংখ্যকই আমাদের সাথে এই মুহূর্তে আছেন। ওকে ফাইন, সমস্যা নেই, আসেন তাহলে আমরা আরো একটা জিনিস বাকি আছে। ওকে, যারা যারা কমেন্টস করছেন সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা আরো একটা জিনিস বের করবো, সেটা হচ্ছে কি এই প্রিজমের আয়তন। তাহলে এইবার আমরা 2 নম্বরে চলে যাই, প্রিজমটির আয়তন। 2 নাম্বার, প্রিজমের আয়তন। তো আপনি তো সূত্র মুখস্থ করে রাখতে পারবেন না, বেসিকটা বুঝেন যে আসলে আয়তন কিভাবে পাওয়া যায়। যে কোনো ঘনবস্তুর আয়তন তার বেস যেটা আছে, বেসের ক্ষেত্রফল এর সাথে উচ্চতা গুণ করে দেবেন। বেসের ক্ষেত্রফল এর সাথে উচ্চতা, তার মানে এই যে প্রিজমটা দেখতে পাচ্ছেন তার বেসটা কি? একটি ত্রিভুজ আকৃতির। তাহলে ত্রিভুজের একটা ক্ষেত্রফল আছে, ওই ক্ষেত্রফলটাকে এর সাথে যদি উচ্চতা গুণ করে দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার আয়তন। তাহলে এই ত্রিভুজের প্রিজমের ক্ষেত্রফল, এই প্রিজমের যে বেসটা আছে, এই বেসটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা দেখতে পাচ্ছিলাম হাফ ইন্টু
ভূমি পূরণ উচ্চতা, এটা ছিল তার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতা গুণ করে দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ঘন সেন্টিমিটার, মানে ওই প্রিজমের আয়তন। কারণ আয়তন আমরা জানি কি ঘন এককে হয়। তাহলে এখানে কাটলে 2, 3 দুগুণে এখানে কত 6, আর এখানে কত 8 ঘন সেন্টিমিটার। 6 8 কত 48 ঘন সেন্টিমিটার। ইয়েস, তার মানে ওই প্রিজমের আয়তনটা হবে কি 48 ঘন সেন্টিমিটার। ওকে, এই ধরনের কোশ্চেন আপনাদের কাছে বেশ কঠিন লাগতে পারে, স্বাভাবিক। এইগুলোর জন্য বেসিক ক্লিয়ার না থাকলে আসলে এই জিনিসগুলো খুব সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবেন না, তবে খুব সহজ বিষয় যদি একবার ধরতে পারেন বেসিক আলোচনাটা। আচ্ছা, আসেন আমরা পরে দেখি। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 12 সেন্টিমিটার হলে ইহার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখেন, পিরামিডের দৈর্ঘ্য, আমাদের পিরামিড থেকেও আপনার কোয়েশ্চেন আসতে পারে। তো পিরামিডের দুইটা জিনিস আমাদের বের করতে বলছে, একটা হচ্ছে এখানে আয়তন, আর একটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন পিরামিডের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আপনি মুখস্থ করতে যান তাহলে কিন্তু আপনার জন্য বেশ কষ্ট হতে পারে। তো এখানে একটু খেয়াল করে দেখেন, এই পিরামিডটার বেসটা কি বর্গাকৃতির। সাপোজ ধরেন এই হচ্ছে একটা বর্গাকৃতির বেসের উপর একটা পিরামিড দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পিরামিড। এখন এই পিরামিডের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। ফাইন। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পিরামিডের এইখানে একদম যে বর্গাকার বাহুটা আছে বা তলটা আছে তার একদম মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এইটুকু হচ্ছে তার দূরত্বকে যদি আমরা ব্যাসার্ধ চিন্তা করি আর, তাহলে সেই আর এর ভ্যালুটা হবে হচ্ছে বাহু যা আছে তার অর্ধেক, দ্যাট মিনস 2। তাহলে আর এর ভ্যালুটা হবে কত? 5। ঠিক আছে, তাহলে আমাদের এইটা আগে করে নিতে হবে 5 সেন্টিমিটার। এবার আসেন তার উচ্চতা আমরা বের করব। উচ্চতা এখানে দেওয়াই আছে কত? 12 সেন্টিমিটার। এদিকে যদি চিন্তা করি এইটুকুর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার হাইট। তাহলে এটা হচ্ছে হেলানো বাহু। আমাদের এই হেলানো বাহুর দৈর্ঘ্যটা আগে নির্ণয় করতে হবে। তো মজার ব্যাপার হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করেন, তাহলে আপনি প্রিজমের হেলানো বাহুর দৈর্ঘ্য আলাদা করে সূত্র মুখস্থ করা দরকার নেই। আপনি সমকোণী ত্রিভুজের যে অতিভুজের দৈর্ঘ্য সেটাই হচ্ছে প্রিজমের হেলানো বাহুর দৈর্ঘ্য। আমাদের এখানে আমরা যদি বলি কি কি দেওয়া আছে একটু দেখি সমাধান। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকার বাহুর দৈর্ঘ্য সেটা কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। ফাইন। আর কি বলা আছে? পিরামিডের উচ্চতা সেটা দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। ফাইন। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তার কেন্দ্র থেকে যে ওই বাহুর বা ওই ভূমি যেটা আছে ভূমির যে কেন্দ্রবিন্দু সেইখান থেকে ওই বর্গের শীর্ষবিন্দুর যে দূরত্বটুকু সেইটুকুর মান আমরা যদি আর ধরি আর সেটার মান হবে বাহুর অর্ধেক 10, দ্যাট মিনস আর এর মান হবে 10। তাহলে হেলানো বাহুর দৈর্ঘ্যটা কত হবে সেটা আগে বের করতে হবে। হেলানো বাহুর দৈর্ঘ্য যেটাকে আমরা এল দ্বারা আইডেন্টিফাই করব সেটা আমরা পাবো হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দ্যাট মিনস 5 12 13। আমরা যারা সমীকরণ ত্রিভুজ সম্পর্কে আইডিয়া আছে তারা খুব সহজে বলতে পারেন যে ওই এল এর মান তাহলে কত হবে? 13। এখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, প্রথম যে আমাদের কাজ করতে বলছে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সেটা আমরা কিভাবে বের করব? প্রথম কথা, প্রথমে আমরা যে কাজটা করব, আচ্ছা কারা কারা আছেন অনেকেই দেখতে পাচ্ছি আপনাদের বেশ কঠিন লাগছে। এটা খুব স্বাভাবিক কঠিন লাগা, কারণ হচ্ছে আপনারা
এই জায়গা এই ধরনের সলিড জিওমেট্রি কোশ্চেন গুলো খুব বেশি দেখে অভ্যস্ত না, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ভেঙেই বলছি। আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে বর্গ ক্ষেত্রটা আছে ভূমিতে তার ক্ষেত্রফল বের করেন। আমরা একটা একটা করে ভেঙে বের করি, তাহলে সেটা কি হবে 10 স্কয়ার প্লাস, এবার এই যে আপনি পিরামিডটা দেখতে পাচ্ছেন এর যে বাহুগুলো আছে, চারটা দেয়াল আছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন এই চারটা দেয়ালের এরিয়া আপনি কিভাবে বের করবেন। ওই চার দেয়ালের এরিয়া আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে তার পরিসীমা আগে নেই। আমি সবসময় বলি পরিসীমার সাথে যদি উচ্চতা গুণ করে দেন, পরিসীমার সাথে যদি উচ্চতা গুণ করে দেন তাহলে দেয়ালগুলোর ক্ষেত্রফল পাওয়া যায়, ওই ঘনবস্তুটা দেয়ালের ক্ষেত্রফল পাওয়া যায়। পরিসীমার সাথে যদি উচ্চতা গুণ করে দেন তাহলে ওই ঘনবস্তুটির দেয়ালগুলোর উচ্চতা ক্ষেত্রফল পাওয়া যায়, দেয়ালগুলোর ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আমি আবারও কি বলছি, কোন ঘনবস্তুর পরিসীমার সাথে যদি উচ্চতা গুণ করে দেন তাহলে তার দেয়ালগুলোর ক্ষেত্রফল পাওয়া যায়। তবে যেহেতু এটা পিরামিড, একটু স্ট্রাকচারে ডিফারেন্স আছে, যে ভূমিজা তার সিলিং একই জিনিস না, কিন্তু উপরের অংশটা দেখেন এইখানে আস্তে আস্তে সে লেগে গেছে, উপরেও ভূমি না, প্রিজমের মতো না। তার মানে এইখানে পেরিমিটারের অর্ধেক, পেরিমিটারের অর্ধেক চিন্তা করতে হবে, হাফ ইন্টু পেরিমিটারের অর্ধেক। দ্যাট মিনস পেরিমিটার মানে কি 4 ইন্টু 10, মানে ওই ভূমি যেটা আছে, ভূমি তো একটা বর্গ, বর্গের পেরিমিটার কি 4 এ, তাহলে এক বর্গ দূরত্ব 10, তার মানে 4 ইন্টু 10, এটা হলো ওই পরিসীমা। ওই পরিসীমার অর্ধেক করতে হবে, অর্ধেক করে তার সাথে এবার উচ্চতাটা গুণ করে দিতে হবে। আর সেই উচ্চতা এখানে কত দেওয়া আছে, কোন বাহুর উচ্চতা, সেটাও খুব জরুরি বিষয়। হেলানো যে বাহুটা আছে, ওই হেলানো বাহুর দৈর্ঘ্যটা আমাদের এখানে কত দেওয়া আছে সেটা দেখেন 13, তার মানে হেলানো বাহুর দৈর্ঘ্যটা যেটা সেটা আমরা এখানে গুণ করে দেব, কত 13। এইবার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে 100 প্লাস, আমরা যদি এখানে কাটি, এখানে 2 20, তাহলে 20 ইন্টু 13, তার মানে আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 100, আর 13 দুগুণে কত 26, তার মানে 260। তার মানে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 360 বর্গ সেন্টিমিটার। দেখেন এখানে সূত্র মুখস্থ করে কিন্তু আপনার জন্য কষ্ট হবে, বা মুখস্থ রাখাটাও কঠিন হয়ে যাবে। কিভাবে আসছে সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এবার আসেন, আমাদের আরো একটা জিনিস জানতে চাইছে, সেটা কি আয়তন জানতে চাইছে। তো আয়তনের সূত্র আমরা কি বলেছিলাম, আয়তনের সূত্র আপনি সবসময় এভাবে চিন্তা করবেন, এর যে বেস আছে ওই বেসের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে দিবেন, উচ্চতা গুণ করে দিলেই আমার সেখানে কি চলে আসবে, আয়তন চলে আসবে। তবে এইবার দেখেন উচ্চতার একটা ব্যাপার আছে, এইখানে পিরামিডের আয়তনের ব্যাপারটা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আয়তন, আয়তন বের করবেন, ঠিক আছে, তার মানে 3/1 চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে 1/3 ইন্টু, কেন 3/1, এটারও আলোচনা আছে, বেসিক আলোচনা, যেটা 1/3 ইন্টু 10 স্কোয়ার, ঠিক আছে, মানে ভূমির ক্ষেত্রফল যেটা, সেইটা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা যেটা পাবেন, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা যেটা পাবেন। উচ্চতা মানে কত 12, 13 না, কিন্তু 13 হচ্ছে হেলানো বাহুর উচ্চতা। এটা যখন আপনি ওই দেয়ালের ক্ষেত্রফল বের করবেন তখন ব্যবহার করবেন, আর যখন আয়তন বের করবেন তখন তার রিয়েল উচ্চতা যেটা সেটা ব্যবহার করবেন। তার মানে আসলে বিষয়টা যেটা, সেটা হচ্ছে এর যে ভূমির যে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল মানে 10 স্কোয়ার, তার সাথে আপনি যদি উচ্চতা গুণ করেন তাহলে সমগ্র এটার আয়তনটা বের হয়ে আসবে। তার মানে এটা কেমন আয়তন বের হবে, এখানে যেমন ভূমিতে যেরকম একটা বড় ক্ষেত্র দেখতে পাচ্ছেন, এটা যেটা বের হয়েছে সেটাও কিন্তু এইখানেও একটা বড় ক্ষেত্রের মতো আছে, এমন চিন্তা করে বের হয়েছে, কিন্তু আসলে সেটা না। ওইটা আসলে প্রিজমের 3/1 চিন্তা করতে হবে, পিরামিডকে প্রিজমের 3/1 চিন্তা করতে হবে, তাই আসলে 3 দিয়া ভাগ হয়। আর এই জন্য কি হয়েছে 1/3, তার মানে 1/3 ইন্টু 100 ইন্টু 12 ঘন সেন্টিমিটার, এখানে কত 4, তার মানে 400 ঘন সেন্টিমিটার। তো এই ক্লাসটা আপনি খুব সহজে যে বুঝবেন এগুলা তা না, কিন্তু আমি যারা পরীক্ষা দিতে যাচ্ছেন রিটেন, তাদের আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই সেক্টর গুলো আপনি একটু দেখে যাবেন, তাহলে আপনি পরীক্ষার হলে সরাসরি এই কনসেপ্টের ম্যাথ গুলো কমন পাওয়ার সম্ভাবনা আছে। সিনিয়র অফিসার প্রশ্ন যে এতটা হেলে ফেলে প্রশ্ন হবে এরকমটা কিন্তু না, নিশ্চয়ই পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবেন কেমন প্রশ্ন হবে, খুবই খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু হবে। সুতরাং আপনারা ওইগুলো 9-10 বইয়ের হায়ার ম্যাথ এবং সাধারণ জ্ঞানের
যে মানে সাধারণ গণিতের যে বইটা এবং উচ্চতর গণিতের যে বইটা, এই দুইটা বইয়ের কিছু স্পেসিফিক কিছু অধ্যায় আছে, সেই অধ্যায়ের ম্যাথ গুলো অবশ্যই দেখে যাবেন, উদাহরণ সহ এবং কাজ সহ। কাজের ম্যাথ, উদাহরণ ম্যাথ, অনুশীলনী, 3 ক্যাটাগরি কোয়েশ্চেন আছে। এগুলো একবার চোখ বোলায় যাবেন, আপনি নিশ্চিত ভালো করবেন ম্যাথে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।